হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। ওই জন্য তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে ঠিকঠাক বুঝতে পারবে না। ওই জন্য শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এবার যদি কোনো জায়গায় অসুবিধা হয়, না বুঝতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার পরে একটা লাইক এবং তোমাদের যে ফ্রেন্ড তাদের সঙ্গে কি শেয়ার করবে। তো দেখো, আজকে শুরু করছি তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। দেখো, এখানে থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক্স এই কথাটার মধ্যে লুকিয়ে আছে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। দেখো, তোমরা থার্মো মানে জানো, এটা হচ্ছে কি তাপ, অর্থাৎ এখানে তাপ নিয়ে কি একটা আলোচনা করা হবে। আর দেখো, এটাও তোমরা জানো যে তাপ মানে হচ্ছে কি এক প্রকারের শক্তি, আর শক্তি মানে আবার আমরা কি জানি কার্য। আর ডিনামিক্স এর কথাটার সঙ্গে তোমরা আগে দেখবে পরিচিত হয়েছো, ওয়ান ডাইমেনশনাল মোশন বা ফিজিক্স যখন তোমরা ফার্স্ট স্টার্ট করেছো, সেখানে তোমরা জানো যে ডিনামিক্স বা গতিবিদ্যা এখানে কি নিয়ে আলোচনা করা হয়, যে কোনো একটা বস্তুর যে গতি বা বস্তুর যে সাম্যাবস্থা, এইগুলো নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। তাহলে এখানে দেখো, গতি, তার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কার্য, ঠিক আছে? তাহলে এখানে থার্মোডাইনামিক্সে তোমার ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে যে শক্তি এবং সেই শক্তির ফলে যে কার্য, সেটা কিভাবে রূপান্তরিত হয়, বা যেটা তোমাদের আর একটা জানতে হবে যে কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ সূত্র। এটাও তোমরা জানো যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কি ধ্রুবক, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, জাস্ট কি হয়, একটা রূপ থেকে জাস্ট অন্য একটা রূপে কি রূপান্তর করা যায়। এবং তোমরা দেখবে, এটাও দেখেছো যে কার্য এবং শক্তি দুটো কি একটা আর একটার পরিপূরক, মানে একই জিনিস, এটা আমরা জানি। অর্থাৎ কার্যকে শক্তিতে এবং শক্তিকে কি কার্যে রূপান্তর করা যায়, এর বিভিন্ন রকম প্রসেস আমরা জানি। যেমন ধরো, দুটো হাতে যদি আমরা এভাবে ঘর্ষণ করি, তাহলে বা দুটো হাতে যদি আমরা ঘষি, তাহলে কি দেখবে হাতটা কি সামান্য হলে কিছুটা কি গরম হয়। তাহলে কেন গরম হচ্ছে? কারণ এখানে দেখো, যখনই আমি হাতে হাতে ঘর্ষণ ঘটাচ্ছি, একটা আমি কি করছি, ওয়ার্ক ডান বা কৃতকার্য করছি। তাহলে সেই কৃতকার্যটা তোমার কী হবে, তাপ শক্তিতে বা একটা শক্তি থেকে রূপান্তরিত হবে। এবং আর একটা জিনিস, এই যে তাপ, এই তাপকে কিন্তু প্রথমে তোমার একটা কি পদার্থ হিসেবে কল্পনা করা হতো, হিট বা তাপ, এটাকে কি অ্যাট ফার্স্ট একটা কি পদার্থ হিসেবে কি কল্পনা করা হতো। দেখো, পদার্থ মানে আমরা কি জানি, পদার্থ মানে হচ্ছে যার কিছুটা ভর আছে, যে কিছুটা কি স্থান দখল করে থাকে, সেইগুলাকে কি পদার্থ বলি আমরা। তাহলে এই শুরুর দিকে এই তাপকেও কিন্তু কি পদার্থ হিসেবেই ট্রিট করা হতো, ঠিক আছে? কিন্তু একটা ঘটনা বিজ্ঞানী জুল দেখিয়েছিল যে সেই ঘটনার পর থেকেই তোমার তাপকে আর পদার্থ হিসেবে কল্পনা করা হয় না, সেটাকে কি একটা শক্তিতে বা শক্তিরূপে কি কল্পনা করা হয়। সেটা কি ছিল, যে জলের ভিতরে কোনো একটা সে কাজ করছিল, দিয়ে দেখতে পেয়েছে যে ওই জলটা কি কাজ করার ফলে কিছুটা কি গরম হয়েছে। দেখো, পদার্থ যদি কেউ হয়, তাহলে সে একটা জায়গা দখল করে থাকবে, আর তাকে একটা জায়গায় থেকে অন্য একটা জায়গায় কি নিয়ে যাওয়া যাবে। তাহলে ওখানে দেখো, বাইরে থেকে ওই তাপকে কিন্তু নিয়ে আসা হয়নি, তা সত্ত্বেও ওখানে কি জলটা গরম হয়েছে। তার মানে জলটা গরম হয়েছে মানে নিশ্চয় তাহলে ওখানে কি তাপ আছে। এবার তাপ যেহেতু তখন একটা পদার্থ হিসেবে কল্পনা করা হতো তাপকে, সেহেতু ওখানে কোনো তাপ নিয়ে আসা হয়নি। তার মানে কি হয়েছে, ওই জায়গাটায় কোনো একটা আমরা প্রসেস যে ঘটিয়েছি, সেই প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, ওখানে একটা তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তারপর থেকেই তোমার ধরা হলো যে তাপ কোনো পদার্থ না, এটা একটা শক্তি, যেটাকে এক রূপ থেকে অন্য রূপে বা কার্যের ফলে তাপকে কি তৈরি করা যায়, ঠিক আছে? এই কনসেপ্টটা নিয়ে আসা হলো। এবং বিজ্ঞানী জুল এই কার্য এবং তাপ সংক্রান্তকে একটা সূত্র দিয়েছে, যেটাকে তোমার বলা হচ্ছে জুলের সূত্র। এবং এটাও খুব ইজি। দেখো, এই যে আমরা হাতে হাতে ঘর্ষণ করছি, দেখো যদি আমি 1 মিনিট দুটো হাতের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করি, তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, আমি যদি ধরো 5 মিনিট ধরে ঘষি, তাহলে সে উৎপন্ন তাপের মানটা কি হবে, আরও অনেক বেশি হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে তাপ যেটা উৎপন্ন হচ্ছে, সেটা কার্যের সঙ্গে কি সমানুপাতিক।
অর্থাৎ যত বেশি কাজ করা হবে তত বেশি কি হবে, তোমার তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বিজ্ঞানী জুল যেটা বলেছিল যে কার্যকে তাপে এবং তাপকেও কি কার্যতে রূপান্তরিত করা যায়। যেমন ধরো আমরা জানি যে বিভিন্ন ধরনের যে ইঞ্জিন, যেমন তাপ ইঞ্জিনের কথা যদি আমরা ভাবি, তাহলে আগে যে কয়লা দিয়ে যে ট্রেনগুলো চলতো সেখানে কি হতো, তোমার ওই কয়লা পুড়িয়ে যে তাপটা, সেই তাপের সাহায্যে কি করা হতো, ট্রেন চালানো হতো। তার মানে এখানে কি হচ্ছে যে ওই তাপ শক্তিটা তোমার কি মেকানিক্যাল এনার্জি বা কার্যতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। কারণ কি ট্রেনটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছে, সেটা কার সাহায্যে, হিটের সাহায্যে। অর্থাৎ এখানে হিটের সাহায্যে কি আমি একটা মেকানিক্যাল ওয়ার্ক বা একটা কি কার্য করছি। তাহলে দেখো কার্যকে তাপে এবং তাপকে কার্যতে যদি রূপান্তরিত করা যায়, তাহলে এই দুটো একে অপরের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। এটা হচ্ছে জুলের সূত্র। অর্থাৎ জুল যেটা বলেছে যে কোনো একটা ডাব্লিউ পরিমাণে কার্য করার ফলে যদি এইচ পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কী হবে, এইচ। তাহলে ভালো করে দেখো যে ডাব্লিউ পরিমাণে আমি কাজ করলাম, তাহলে এটা হচ্ছে কি তোমার কার্য, আর এই কার্য করার ফলে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এইচ। তাহলে ডব্লিউ সমানুপাতিক কী হবে, এইচ হবে। তাহলে এইটা হচ্ছে কি জুলের সূত্র। এবার দেখো এখান থেকে এটা আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু এইচ। তাহলে এই যে ধ্রুবকটা নিয়ে আসা হলো যেটাকে তোমার বলা হয় কি তাপের জুল তুল্যাঙ্ক, ঠিক আছে, বা জুলের ধ্রুবক বলা হয়। তাহলে দেখো এই যে সমানুপাতিক ধ্রুবক সেটাকে তোমার বলা হচ্ছে কি জুলের ধ্রুবক। তাহলে এই যে সমীকরণ, এটা ভালো করে মাথায় রাখবে। এবার এখানে এই যে জে, তার আমরা একক এবং জে যে ডেফিনেশন সেটা আমরা ভালো করে দেখব। তাহলে এখান থেকে দেখো জে এটা ইকুয়াল টু কী হচ্ছে, ডাব্লিউ বাই এইচ, তাই তো। এবার দেখো যদি এখানে এইচ যেটা সেটা 1 হয়, তাহলে তখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, জে হবে। তাহলে এখান থেকে জুলের ধ্রুবক বা ওটাকে তোমার বলা হয় তাপের জুল তুল্যাঙ্ক, তার ডেফিনেশন দেওয়া হয় কিভাবে, যে একক পরিমাণে তাপ উৎপন্ন করতে যতটা পরিমাণে কার্য করা হয় সেটাকে তোমার বলা হচ্ছে কি তাপের জুল তুল্যাঙ্ক। ঠিক আছে, এবার এখানে দেখো এর যদি আমরা এককগুলো বসাই, তাহলে এখানে দেখো আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে এই যে ডাব্লিউ মানে কি এখানে কৃতকার্য বা ওয়ার্ক ডান, সেই কৃতকার্যের সিজিএস পদ্ধতিতে যে একক সেটা কি হয়, আর্ক। আর এই এইচটা কি, এইচটা হচ্ছে তাপ, যার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি ক্যালোরি। ঠিক আছে, তাহলে এখানে তোমার এই যেটা সিজিএস পদ্ধতিতে ওটাকে তোমার বলা হবে কি, তাহলে দেখো যেটাকে সিজিএস পদ্ধতিতে, তাহলে এখানে দেখো কি হবে, আর্ক পার ক্যালোরি। এখানে দেখো আর্ক পার ক্যালোরি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জে এর একক। ঠিক আছে, এবং সিজিএস পদ্ধতিতে এই জি এর যে মান সেটা হয় তোমার হচ্ছে 4.2 ইন্টু 10⁷ আর্ক পার কি হবে ক্যালোরি। ঠিক আছে, এই যে মান সেটা মাথায় রাখবে। আর এসআই পদ্ধতিতে যদি তুমি দেখো আমরা জানি এসআই পদ্ধতিতে কার্য যেটা তার একক কি জুল, আর তাপ যেটা সেই তাপেরও এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি জুল। তাহলে এসআই পদ্ধতির কথা যদি আমরা বলি, তাহলে সেখানে দেখো তাহলে জে ইকুয়াল টু কি হবে, দেখো জুল বাই জুল, অর্থাৎ আলটিমেট কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। বা এসআই পদ্ধতিতে জে এর যে ভ্যালু সেটা হচ্ছে কত, 1। ওই জন্যে এসআই পদ্ধতিতে এই তাপের জুল তুল্যাঙ্ক বা জুলের ধ্রুবকের কোনো সেরকম কি নেই, গুরুত্ব নেই। ঠিক আছে, এইবার এখান থেকে কিন্তু তোমার প্রবলেম আসে। কীরকম প্রবলেম আসে, এখানে দেখো এই যে কার্যের কথা আমরা বললাম, সেই কার্যটা কি, কার্য এবার বিভিন্ন রকমভাবে হতে পারে। যেমন ধরে নাও যে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কি তুমি ফেলে দিলে, ভালো করে দেখো একটা বস্তুকে তুমি এখান থেকে এখানে ফেলে দিলে এবং এই উচ্চতাটা হচ্ছে কত, এইচ। তাহলে এইচ উচ্চতা থেকে তুমি ধরে নাও একটা লোহার বলকে ফেলে দিলে, তাহলে যখনই বস্তুটা এইখানে পড়বে, মাটি থেকে আঘাত করবে বা কোনো একটা জায়গায় আঘাত করবে। এবার যদি তোমাকে বলা হয় এই গোলাকার বলটা যখন মাটিতে বা নিচে পড়লো, সে পড়ার সময় যদি কোনো শব্দ শক্তিতে রূপান্তরিত না হয়, ওর টোটাল শক্তিটাই যদি মানে তাপে রূপান্তরিত হয়, তাহলে কতটা পরিমাণে তাপ উৎপন্ন হবে।
তাহলে দেখো একটা বস্তুকে এখান থেকে এখানে আমরা নিচে ফেললাম, তাহলে কতটা পরিমাণে কার্য করতে হবে? তাহলে দেখো এখান থেকে বস্তুটাকে এখানে তুললে বস্তুটার মধ্যে যতটা পরিমাণে কি পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকবে বা যতটা পরিমাণে কি স্থিতিশক্তি থাকবে ততটা পরিমাণে কি কার্য করতে হবে, বা উল্টোটা ভাবতে পারো যে বস্তুটাকে এখান থেকে এখানে তুলতে যতটা পরিমাণে কার্য করতে হবে সেই কার্যটাই কি হবে এখানে রূপান্তরিত হবে তাপে। তাহলে দেখো আমরা জানি যে কোনো একটা বস্তুকে নিচ থেকে যদি উপরে তোলা হয় তাহলে ওর মধ্যে যে সঞ্চিত শক্তি বা ওখানে এখানে বস্তুটাকে এই জায়গাটায় থেকে এই জায়গাটায় তুলতে যে ওয়ার্ক ডান বা কৃতকার্য সেটা কত হয়? mgh। তাহলে দেখো mgh পরিমাণে কৃতকার্য করতে হবে, তাহলে এই কৃতকার্যটা তখন কি হবে? তোমার তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে W ইকুয়াল টু তোমার কি হবে? mgh। এখানে দেখো এইচটা হচ্ছে কি, স্মল এইচটা হচ্ছে এই মেঝে থেকে বা যে জায়গাটায় পড়বে সেখান থেকে বস্তুটার হচ্ছে কি উচ্চতা, ঠিক আছে? তাহলে এইবার দেখো আলটিমেট কি আসবে? mgh এটা ইকুয়াল টু হবে j ইন্টু কত? ক্যাপিটাল এইচ। তাহলে এবার দেখো এইচ ইকুয়াল টু কি হবে? mg ক্যাপিটাল স্মল এইচ বাই কত? j। তাহলে দেখো যদি বস্তুটার ভর আমাকে বলে দেওয়া থাকে, অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি, আর এইচ মানে কতটা উপরে থেকে ফেলছি, আর j এর মান তো আমরা জানি। এই যদি ইকুয়েশনে বসাই তাহলে এখান থেকে কতটা পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশন সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে W ইকুয়াল টু JH। এবার দেখো W যেটা সেটা হচ্ছে ওয়ার্ক ডান, সেটা কি বিভিন্ন রকমের হতে পারে। এখানে এই ওয়ার্ক ডানটা দেখো যদি উপরে থেকে ফেলা হয় তাহলে মেকানিক্যাল ওয়ার্ক ডান, আবার অন্য যে কোনো টাইপের ওয়ার্ক ডানও হতে পারে, ঠিক আছে? তাহলে সেইটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে প্রবলেমগুলো সলিউশন করতে হবে। দেখো এবার জুলের সূত্রটা আমরা দেখলাম, এইবার আমরা তাপগতিবিদ্যার যে আসল জায়গা সেই জায়গাটাকে প্রবেশ করব। তার আগে এই যে তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা তোমার তিনটে সূত্র আছে অ্যাকচুয়ালি। তার মধ্যে এখানে তোমাদের এই থার্মোডাইনামিক্সের প্রথম এবং দ্বিতীয় সূত্রটা আছে, আর আগে আর একটা সূত্র আছে সেটাকে তোমার বলা হয় শূন্যতম সূত্র। সেটা তোমাদের ক্লাস 11-এর থার্মোমিতি চ্যাপ্টারতে দেওয়া আছে। কেন এটাকে শূন্যতম সূত্র নাম দেওয়া হলো? কারণ অ্যাট ফার্স্ট কিন্তু থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আবিষ্কার হয় এবং তারপরে থার্মোডাইনামিক্সের কি সেকেন্ড ল আবিষ্কার হয়। এই গল্পটা একটু ভালো করে শোনো। এইবার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং সেকেন্ড ল এই দুটো আবিষ্কার যখন হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে ওখানে এমন একটা জিনিসের যে কনসেপ্ট বা এমন একটা কনসেপ্টের দরকার যে কনসেপ্টটা এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং সেকেন্ড লর আগে দরকার। যদি ওটা পরে জানা যায় তাহলে দেখো ওই সূত্রটাকে তাহলে ফার্স্ট ল এবং সেকেন্ড লয়ের আগে কি স্থান দিতে হবে। এবার অলরেডি কি হয়েছে, ফার্স্ট ল এবং সেকেন্ড ল দুটো কি আবিষ্কার হয়ে গেছে। এবার দেখো 1 এবং 2 বা 2 1 তার আগে কি হয়? 0 হয়। তাহলে ওই জন্যেই তোমার ওই সূত্রটাকে তোমার বলা হয় কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার তোমার তিনটে সূত্র, একটা হচ্ছে তোমার 0th ল, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট ল আর সেকেন্ড ল। দেখো 0th লটা ওটা তোমাদের থার্মোমিতি চ্যাপ্টারতে আছে, ওটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে তুমি একটা বস্তু নিলে, এই বস্তুটা হচ্ছে কি এ, আর আরেকটা এখানে বস্তু নিলে এটা হচ্ছে কি বি, আর এখানে একটা বস্তু নিলে সেটা হচ্ছে কত সি। এইবার তুমি ফার্স্টে কি করলে, বি বস্তুটাকে এ বস্তুর সঙ্গে সংস্পর্শ করে রেখে দিলে। তাহলে দেখো এ বস্তুকে যখন আমরা বি বস্তুর সংস্পর্শে অনেকক্ষণ রেখে দেব তাহলে দেখো ওরা কি হবে, তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, তাই তো? তাহলে এ এবং বি বস্তুকে যদি আমরা সংস্পর্শে রাখি তাহলে এ এবং বি বস্তু কি তাপীয় সাম্যাবস্থায় আসবে। তাপীয় সাম্যাবস্থায় মানে দেখো একটা থেকে অন্য একটাতে তাপের কি হবে, আদান প্রদান হবে। তাপের আদান প্রদান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, কন্টিনিউয়াস তো চলতে থাকবে না। তাহলে তাপের আদান প্রদান একটা সময় কি হবে, বন্ধ হয়ে যাবে। তাহলে তাপের আদান প্রদান যখনই বন্ধ হয়ে যাবে তার মানে ওই দুটো পদার্থের মধ্যে একটা
কোনো একটা ধর্ম আছে যে ধর্মটা কি দুটোর মধ্যে ইকুয়াল, ঠিক আছে? তাহলে সেই ধর্মটাকে তোমার বলা হচ্ছে কি তাপমাত্রা। তাহলে দেখো দুটো বস্তু তাপমাত্রা যদি সমান হয়ে যায় তাহলে তখন কিন্তু তারা কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তখন আর কিন্তু একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে কি তাপ যাবে না, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্টে কি এ এবং বি এর টেম্পারেচার ধরো আলাদা, বা এ এবং বি আলাদা অবস্থায় আছে, তাদেরকে আমি সংস্পর্শে নিয়ে আসলাম, বা কোনো একটা পরিবাহী তার দিয়ে কি মানে যেটা দিয়ে তাপ একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে পারে সে পদার্থ দিয়ে কি করে দিলাম, যুক্ত করে দিলাম। তাহলে তখন কি হবে, একটা নির্দিষ্ট সময় পরে তাদের মধ্যে তাপের আদান প্রদান কি বন্ধ হবে। তাহলে তাপের আদান প্রদান বন্ধ মানে নিশ্চয় তাদের মধ্যে একটা কোনো ধর্ম তো আছে যে ধর্মটা কি দুটোর মধ্যে সেম। এইবার দেখো এই ফার্স্টে বি বস্তুটাকে এ বস্তুর সঙ্গে কি আমরা তাপীয় সাম্যাবস্থায় নিলাম আলাদাভাবে, তারপরে বি বস্তুটাকে কি করলাম সি বস্তুর সঙ্গে কি তাপীয় সাম্যাবস্থায় নিয়ে আসলাম। তাহলে ফার্স্টে দেখো আমরা বলতে পারি এ ইকুয়াল টু কত বি, মানে এ আর বি কে তাপীয় সাম্যাবস্থায় আছে। পরে কি করলাম বি আর সি কে সাম্যাবস্থায় নিয়ে আসলাম, মানে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়ামে। তাহলে দেখো বি ইকুয়াল টু সি হবে। তাহলে দেখো এ বিটা আলাদাভাবে এর সঙ্গে সাম্যাবস্থায় আছে, আবার বিটা আলাদাভাবে সি এর সঙ্গে সাম্যাবস্থায় আছে। তাহলে এখান থেকে আমি দেখো এটা বলতে পারি যে এ আর বিও কি হবে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু কত সি। তাহলে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের কি জিরোথ ল। তাহলে কোনো একটা বস্তু যদি পৃথকভাবে দুটো আলাদা বস্তুর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তারা পরস্পর নিজেরা নিজেদের সঙ্গে কী হবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কত সি, অর্থাৎ তারা সবাই সবার সঙ্গে কী হবে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের জিরোথ ল। দেখো এখানে এই যে তাপমাত্রা তার যে কনসেপ্ট সেটাকে ফার্স্টে নিয়ে আসার দরকার ছিল, কিন্তু আগে থার্মোডাইনামিক্সের ফার্স্ট এবং সেকেন্ড ল আবিষ্কার হওয়ার পরে কিন্তু এই যে তাপমাত্রার যে কনসেপ্ট সেটাই আসে। তাহলে যেহেতু এটা আগে দরকার ছিল তাহলে ওই দুটোর আগে নাম দেওয়ার জন্য এটাকে কি দেওয়া হয়েছে জিরোথ ল, ঠিক আছে? তারপরে আসে ফার্স্ট ল এবং সেকেন্ড ল। তাহলে এইবার দেখো জিরোথ লটা তোমার খুবই ইজি, এবং এখান থেকে জাস্ট তোমার থার্মোমিতি যে চ্যাপ্টার আছে সেখান থেকে জাস্ট তোমরা এই জিরোথ ল অফ টেম্পারেচার গিয়ে থার্মোডাইনামিক্স এটা একটু ভালো করে দেখবে। এবার ফার্স্ট ল এবং সেকেন্ড ল পড়ার আগে কিছু কিছু জিনিস আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা কি ফার্স্ট ল এবং সেকেন্ড ল পড়বো। সেগুলো কি, ফার্স্টে যেটা জানতে হবে এক নাম্বার সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কাকে বলে? দেখো সিস্টেম হচ্ছে যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো বা ফার্স্ট ল সেকেন্ড ল এগুলো পড়বো তখন যেটা তোমার মেজার করতে হয় অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সে যে কোনো একটা গ্যাসের বা যে কোনো একটা সিস্টেমের আগে সিস্টেমটা বলে নিই। দেখো সিস্টেম হচ্ছে তোমার যে অংশটুকু নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব সেই অংশটুকে তোমার বলা হচ্ছে কি সিস্টেম। দেখো যে অংশটুকু নিয়ে আমরা পরীক্ষা করব বলতে তুমি হয়তো দেখা যাচ্ছে অক্সিজেন গ্যাস নিয়ে কি কোনো একটা পরীক্ষা করতে যাচ্ছ, তাহলে নিশ্চয় সারা পৃথিবীতে যতগুলো অক্সিজেন গ্যাস আছে সেই সব অক্সিজেন গ্যাসগুলোকে নেবে না, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণে কি অক্সিজেন গ্যাস নিলে সেই অক্সিজেন গ্যাসটা নিয়ে কি তুমি পরীক্ষা করছো। তাহলে তখন যে অংশটুকু তোমার কাছে আছে সেটাকে তোমার বলা হচ্ছে কি সিস্টেম। অর্থাৎ আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করব তাহলে যেটুকু অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব সেটাকেই বলা হচ্ছে কি তোমার সিস্টেম। আর আদার্স যেগুলো পড়ে থাকছে সেগুলো কিন্তু আমাদের কোনো হিসেবের মধ্যে নেই সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই যে সিস্টেম এটা হচ্ছে তোমার তিন প্রকারের। একটা হচ্ছে তোমার ওপেন সিস্টেম, ভালো করে মাথায় রাখবে ওপেন সিস্টেম। দুই নাম্বার একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আর তিন নাম্বার আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? এই তিন ধরনের সিস্টেম। এবার এখানে থার্মোডাইনামিক্সে আর একটা যেটা তোমার করা হয় যখন কোন আমরা একটা সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা করব তাহলে তখন সিস্টেমের সবসময় ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিজ আছে জাস্ট সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোনো একটা সিস্টেমের ইন্টারনাল যে ব্যাপার
অর্থাৎ ওর ভিতরের অণুপরমাণুগুলোর যে কি পরিবর্তন হচ্ছে সেইগুলা কিন্তু আমরা এখানে হিসেবে নিয়ে আসবো না। তাহলে দেখো যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস নিয়েই কিন্তু তোমার থার্মোডাইনামিক্সে ডিসকাশন করা হয়, ঠিক আছে। ওর ইন্টারনাল যে ম্যাটার সেইগুলো কিন্তু নিয়ে এখানে আলোচনা করা হয় না বা ডিসকাশন করা হয় না। এবার এখানে দেখো ইন্টারনাল ব্যাপার বলতে আমরা জানি যে যে কোনো একটা সিস্টেম বা যে কোনো একটা গ্যাসকে যখন আমরা বাইরে থেকে তাপ দেব তখন দেখবে তার ভিতরে যে অণুপরমাণুগুলো আছে বা অণুগুলো আছে তার যে ভেলোসিটি সেগুলো কী হবে, চেঞ্জ হবে। টেম্পারেচার কমলে তার ভেলোসিটিটা কী হবে, কমবে। তাহলে ওখানে ওর যে ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে জাস্ট আমরা কি কোনগুলো নিয়ে আলোচনা করব, যখন আমরা ওকে বাইরে থেকে হিট এনার্জি দিচ্ছি তাহলে আমরা কি কি দেখতে পাবো বাইরে থেকে, যে ওর উষ্ণতা কীভাবে বৃদ্ধি পাবে, ওর আয়তন কীভাবে বৃদ্ধি পাবে, ওর ঘনত্ব হ্রাস পাবে, চাপ বৃদ্ধি পাবে, এইগুলো কি আমরা বাইরে থেকে দেখতে পাবো। সেগুলোকে তোমার বলা হচ্ছে কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, বা বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা বাহ্যিক ধর্ম তুমি বলতে পারো, জাস্ট সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে যে কোনো একটা সিস্টেম সেটাকে আমরা ওপেন সিস্টেম কখন বলবো, দেখো ওপেন সিস্টেম হচ্ছে যে সিস্টেমে তোমার মাস এবং এনার্জি দুটোই কী হতে পারে, পরিবেশের সঙ্গে তোমার হতে পারে, মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কি চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এবার পরিবেশ কাকে বলে, দেখো তুমি এখানে এই জায়গাটায় কোনো একটা গ্যাস নিয়েছো, সেই গ্যাসটা নিয়ে তুমি কি করছো, একটা পরীক্ষা নিরীক্ষা করছো। তাহলে এই পাত্রটুকুর মধ্যে যতটুকু গ্যাস আছে সেটা হচ্ছে একটি সিস্টেম, আর সিস্টেম ছাড়া বাকি যা কিছু আছে সেটাকে তোমার বলা হচ্ছে কি সারাউন্ডিংস, ঠিক আছে। এবার দেখো এই সিস্টেম আর সারাউন্ডিংস বা পরিবেশ এই দুটো যোগ করলে যেটা তোমার আসে সেটাকে তোমার বলা হচ্ছে কি ইউনিভার্স। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে ইউনিভার্স এটা ইকুয়াল টু কি হবে, সিস্টেম প্লাস কি হবে সারাউন্ডিংস। তাহলে এই দুটোকে একসঙ্গে তোমার বলা হচ্ছে কি ইউনিভার্স। তাহলে দেখো সিস্টেম প্লাস পরিবেশ ওটা ইকুয়াল টু কি হচ্ছে বিশ্ব বা মহাবিশ্ব বা বিশ্বজাহান, ঠিক আছে। তাহলে এইটা একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো এইবার ওপেন সিস্টেম হচ্ছে যে সিস্টেমে তোমার মাস এবং এনার্জি দুটোই সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে আসতে পারে, সেটাকে তোমার বলা হচ্ছে কি ওপেন সিস্টেম। যেমন তুমি ধরে নাও তুমি কোনো একটা বাটিতে একটা নির্দিষ্ট পরিমাণে জল নিয়ে সেটাকে তুমি কি গরম করছো, ভালো করে দেখো, একটা বাটিতে তুমি কি করলে একটা নির্দিষ্ট পরিমাণে জল নিয়ে সেই জলটাকে তুমি কি করছো, গরম করছো। এবার এখানে বাটি বা ওইখানে যে তুমি একটা ধরে নাও পাত্র নিলে, সেই পাত্রতে তুমি কোনো রকম কি ঢাকনা দাওনি, তাহলে তখন কি হবে, যখনই তুমি বাইরে থেকে তাপ দেবে ওখানে জলটা কি হবে, ফুটবে, দিয়ে বাষ্পটা কি হবে পরিবেশে অর্থাৎ উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা কি জলটাকে গরম করছি, তাহলে এখানে জলটাই হচ্ছে কি তোমার সিস্টেম। তাহলে এই যে সিস্টেম এখানে দেখো, তাহলে তুমি যে হিটটা দিচ্ছ সেটা কি হচ্ছে পরিবেশে মিশে যাচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় পরে দেখবে তোমার জলের যে পরিমাণ সেটা কি কমে গেছে। তার মানে কি তোমার ভর এবং শক্তি দুটোই কি হচ্ছে পরিবেশে মিশে যাচ্ছে। তাহলে যে সিস্টেমে তোমার মাস এবং এনার্জি দুটোই সিস্টেম থেকে সারাউন্ডিংস বা সারাউন্ডিং থেকে সিস্টেমে তোমার ট্রান্সফার হতে পারে, সেই ধরনের সিস্টেমকে তোমার বলা হচ্ছে কি ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। আর 2 নম্বর হচ্ছে কি ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে দেখো এখানে এই জলটাই তুমি গরম যখন করছো, যদি তুমি এখানে একটা কি ঢাকনা দিয়ে দাও তাহলে তখন কি ঘটনা ঘটবে, যখনই তুমি এখানে ঢাকনা দিয়ে জলটাকে গরম করবে তখন যে ঘটনাটা ঘটবে, যে বাষ্প যেগুলো সেই বাষ্পগুলো কী হবে, এখানে যে ঢাকনাটা দিয়েছো সেই ঢাকনার গায়ে আস্তে 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 কী হবে, জমা হবে, ওইটা আবার কি নিচে নেমে যাবে। অর্থাৎ যখনই জলীয় বাষ্পর পরিমাণটা বেশি হয়ে যাবে তখন জলকণায় পরিণত হয়ে আবার ওই জলে কী হবে, থাকবে। তাহলে এখানে দেখো মাস যেটা, অর্থাৎ আমরা যদি দেখি এটা যদি ধরে নিই যে কোনো জল কি বাইরে বেরোতে পারছে না, তাহলে সময়ের সাপেক্ষে জলের পরিমাণ যেটা সেটা কি ধ্রুবক থাকবে, অর্থাৎ ওর মাস যেটা সেটা দেখো কমলো না। কিন্তু এখানে যদি তুমি তাপের কথা ভাবো বা তাপ মানে শক্তি, তাহলে শক্তিটা কিন্তু দেখো পরিবেশে কী হবে, মিশে যাবে। তাহলে এখানে দেখো
যে সিস্টেমে তোমার শুধুমাত্র এনার্জিটা সিস্টেম থেকে সারাউন্ডিংস তাতে কি হতে পারে, যেতে পারে, সেই সিস্টেমটাকে তোমার বলা হচ্ছে কি ক্লোজ সিস্টেম। এখানে কি মাস যেটা সেটা কিন্তু যাবে না। আর 3 নাম্বার আরেকটা হচ্ছে কি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম হচ্ছে যে সিস্টেমে তোমার মাস এবং এনার্জি দুটোর কোনোটাই সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে কি যেতে পারবে না, সেটাকে তোমার বলা হচ্ছে কি ক্লোজ আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, এইবার আইসোলেটেড সিস্টেম বলতে তুমি ধরো একটা ফ্লাক্সের কথা যদি তুমি ভাবো, একটা ফ্লাক্সের ভিতরে যদি তোমার জল রেখে দেওয়া হয়, গরম জল, তাহলে সেটা দেখবে কি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। অর্থাৎ ফ্লাক্সের ভিতরে কি হয়, তোমার মাস এবং এনার্জি কোনোটাই সিস্টেম থেকে তোমার পরিবেশে কি যেতে পারে। তাহলে এখানে তুমি ধরো একটা ফ্লাক্সের ভিতরে কি তুমি জল রেখেছো, তাহলে ফ্লাক্সের ভিতরে জলটাই হচ্ছে কি তোমার সিস্টেম। আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আর একটা যেটা তোমার বলে ওয়াল বা দেওয়াল। দেওয়াল কাকে বলে? ওয়াল বা দেওয়াল হচ্ছে যেটা দ্বারা সিস্টেম আর পরিবেশটাকে কি করা হয়, আলাদা করা হয়, সেটাকে তোমার বলা হচ্ছে কি ওয়াল বা দেওয়াল। তাহলে দেখো এখানে এই যে একটা আমরা দেওয়াল দিয়েছি, বা এখানে দেখো একটা ঢাকনা দিয়েছি, একটা পাত্র আছে, বা একটা ফ্লাক্সের ক্ষেত্রে তুমি তার যে ধারগুলো বলতে পারো সেগুলো হচ্ছে কি ওয়াল। অর্থাৎ যেটা দ্বারা সিস্টেম এবং পরিবেশ কি করা থাকে, ডিভাইড করা থাকে, সেটাকে বলা হচ্ছে কি ওয়াল। এবার দেখো ওয়ালটার উপরে ডিপেন্ড করছে যে কোনো একটা সিস্টেম ওপেন সিস্টেম হবে না, ক্লোজ সিস্টেম হবে না, আইসোলেটেড সিস্টেম হবে। তবে এখানে দেখো একেবারে 100% আইসোলেটেড সিস্টেম বলে কি কিছু হয় না। কারণ দেখবে একটা ফ্লাক্সের কথা যদি আমরা ভাবি, তাহলে ওখানে জল গরম থাকে, কিন্তু দেখবে 2 দিন বা 1 দিন পরে সেই জলটা কি আস্তে আস্তে ঠান্ডা হয়। মানে এমনটা না যে ওই তাপের একেবারে কোনো অংশটুকুই কি পরিবেশে যেতে পারছে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তাপ ওখানে কি বাইরে যায়। মানে কিন্তু ফ্লাক্সের ক্ষেত্রে কি হয়, ওই তাপ নির্গত হওয়ার হারটা কি খুবই সামান্য। তাহলে এটা মনে রাখবে যে বিশ্বে তোমার একেবারে 100% আইসোলেটেড সিস্টেম বলে কিছুই নাই। জাস্ট এটা তোমার থিওরিটিক্যালি একটা কনসেপ্ট, যে যদি সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো রকম তাপের বা শক্তির আদান প্রদান না হতে পারে, তাহলে তখন সেই ধরনের সিস্টেমকে কি বলা হচ্ছে, আইসোলেটেড সিস্টেম। তাহলে এই ব্যাপারগুলো একটু ভালো করে মাথায় রাখবে। মানে থার্মোডাইনামিক্স পড়তে গেলে এইগুলো হচ্ছে তোমার এসেনশিয়াল, মানে লাগবেই। একটা হচ্ছে থার্মোডাইনামিক্সে তোমার সব সময় কি ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিজ আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের প্রপার্টিজ বলতে যেগুলো তোমার বেশি কাজে লাগবে, একটা যে পি, ভি, টি, এই তিনটে তোমার খুব বেশি কাজে লাগে। দেখো পি মানে কি প্রেশার, ভি মানে ভলিউম, আর টি মানে হচ্ছে কি টেম্পারেচার। যে কোনো একটা গ্যাসের এইগুলাকে তোমার কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ আমরা কি বলতে পারি। কারণ এইগুলো দেখো বাইরে থেকে তোমরা আমরা ভালো করে বুঝতে পারি যে কোনো একটা গ্যাসের উষ্ণতার সঙ্গে বা চাপের সঙ্গে, এবং এই রিলেটেড তিনটে তোমরা সূত্র পড়েছো, যেমন বয়েল সূত্র, চার্লসের সূত্র, রেনো চাপের সূত্র, এগুলো আছে। এগুলো হচ্ছে তোমার যে কোনো একটা গ্যাসের কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এবং এখানে মাইক্রোস্কোপিক যে প্রপার্টিসগুলো আছে থার্মোডাইনামিক্সে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় না। তাহলে এইগুলা এটা একটা ভালো করে মাথায় রাখতে হবে। আর সিস্টেম কাকে বলে? সিস্টেম হচ্ছে যে অংশটুকু নিয়ে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করব, সেই অংশটুকুকেই তোমার বলা হচ্ছে কি সিস্টেম। আর সিস্টেম কত প্রকার, কি কি, এবং কোন মানে প্রত্যেকটা সিস্টেমের এক্সাম্পল বা ওর ডেফিনেশনগুলো একটু ভালো করে মাথায় রাখবে। মানে এগুলো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু থার্মোডাইনামিক্স যখন আমরা আস্তে আস্তে এরপরে যখন আরও ভিতরে প্রবেশ করব, সেখানে কিন্তু এইগুলা তোমার দরকার হবে। বোঝা গেল? তাহলে এইগুলো এতটুকু পর্যন্ত তোমরা একটু ভালো করে বইটাও একবার পড়বে। এরপরে দিন আমরা থার্মোডাইনামিক্সের আরও বিভিন্ন ধরনের চলরাশি আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে।